হ্যালো এভরিওয়ান, আমার নাম হলো মুন্না। পড়াশোনা করতেছি বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে। আমার ব্যাচ হচ্ছে ১৯, মানে আমি এইচএসসি দিয়েছিলাম ১৯ সালে। বেশ অনেকদিন কিন্তু হয়ে গেছে, রাইট? আর একটা টার্ম আমার বাকি আছে। এই টার্মটা যদি শেষ করি তাহলে কিন্তু আমার বুয়েটের পড়াশোনা মোটামুটি শেষ। এর মাঝে বেশ কিছু স্টুডেন্টকে পড়ানোর সুযোগ হয়েছে। বেশ ট্যালেন্টেড মানুষজনও ছিল, খুব কম পারে এরকম মানুষজনও ছিল। তো মোটামুটি একটা ভালো এক্সপেরিয়েন্সে গেছে আসলে এই পড়ানোর বিষয়গুলোর ভিতরে। আমার থেকেও আরও বেশি দক্ষ এরকম আরও ২ জন আছে আমাদের সাথে। একজন হচ্ছে আমাদের অজয় সরকার ভাই, উনিও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বুয়েটের ১৭ ব্যাচের। আর আরেকজন হচ্ছে সাইম ভাই, উনি আমাদের ১৮ ব্যাচের, উনিও সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের। মাত্র পাশ করে বেরোলো, এই কয়েকদিন হয়েছে, বেশি দিন হয়নি কিন্তু। তো আমরা সবাই মিলে একটা প্ল্যাটফর্ম দাঁড় করানোর ট্রাই করতেছি। নাম হলো নেক্সট প্রফেসর। হ্যাঁ, নামটা দেখে সুন্দর লাগছে, একটা কিউট প্যাচা ছবিও আছে। তো সেইখানে আমি মোটামুটি ফিজিক্স পড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। এখন ফিজিক্সটা যে আমরা পড়বো, তাহলে পড়বো কিভাবে, সেটার জন্য তো একটা ইনস্ট্রাকশন দরকার। সেই ইনস্ট্রাকশনটা দেওয়ার জন্যই এই ভিডিওটা বানানো। এইচএসসি ২৬ ব্যাচ যারা, মানে মাত্র যারা এইচএসসিতে ভর্তি হবে, যাদের এখনো কলেজটাও মনে হয় পুরোপুরি শুরু হয়নি, তাদের জন্য কিন্তু এখন বিশাল একটা কনফিউশনের সময়। রাইট? কনফিউশনের সময় কেন? কারণ আমরা এসএসসিতে দেখা যায় যে ছোট ছোট বইগুলা পড়ি, এইচএসসিতে এসে কিন্তু সেগুলাই বেশ বিশাল বড় বড় বই হয়ে যায়। যেমন এসএসসিতে আমাদের ফিজিক্স বইটা কত ছিল, ছোট ছোট চ্যাপ্টার ছিল, মোটামুটি ১২টা চ্যাপ্টারের মতন ছিল। এইচএসসিতে আমরা টোটাল ২০টা চ্যাপ্টার পাবো। যেই বই কিনি না কেন, কমসে কম আমাদের ২০টা চ্যাপ্টার পড়তেই হবে। এবং এই ২০টা চ্যাপ্টারের পরিমাণও কিন্তু ছোট না, সবগুলোই কিন্তু মোটামুটি বড় বড়। এসএসসিতে আমরা ৩-৪টা চ্যাপ্টার মিলে যা পড়তাম, এইচএসসিতে আমাদের একটা চ্যাপ্টারে তার থেকে বেশি কন্টেন্ট পড়তে হবে। কিন্তু সময়ের কথা যদি চিন্তা করেন, এসএসসিতে যে সময় ছিল, এইচএসসিতে কিন্তু এক্স্যাক্টলি সেম সময় অথবা একটু কম সময়। তাহলে এই সময়টাকে যদি আমরা ভালোভাবে কাজে লাগাইতে না পারি, তাহলে কিন্তু কোনোভাবেই এইচএসসিতে ফিজিক্সে ভালো করাটা সম্ভব না। তাহলে সময় ভালোভাবে কাজে লাগাইতে হলে কি করতে হবে? আমার কাছে যে সময়টা আছে, সেটাকে একটু স্ট্র্যাটেজিক্যালি যেভাবে কাজে লাগালে আমরা সবচেয়ে ভালো ফলাফলটা পাওয়ার চান্স থাকবে, সেইভাবে আমাদের কাজে লাগাইতে হবে। তো সেটারই একটা স্টাডি প্ল্যান দেওয়ার জন্য আমরা এই ভিডিওটা বানাচ্ছি। এই ভিডিওটা আমরা মেইনলি আলোচনা করব ফিজিক্স নিয়ে। আরও ২টা ভিডিও আমাদের চ্যানেলে আসবে। সেই চ্যানেলের ভিতরে আপনারা দেখতে পাবেন যে কেমিস্ট্রি কীভাবে পড়াতে হবে সেটা সম্পর্কে সায়েম ভাই আমাদেরকে ডিটেল বলবে। আর ম্যাথ সম্পর্কে কীভাবে পড়াতে হবে সেটা আমাদেরকে অজয় ভাই খুব ডিটেলে সুন্দরভাবে বুঝায় বলে দেবেন। ওকে, তো আমার যেহেতু ফিজিক্স নিয়ে কথা বলা শুরু করতে হবে, তাহলে আমি ফিজিক্স নিয়ে একটু কথা বলি। আপনারা একটু মন দিয়ে শুনবেন, আশা করি বুঝে ফেলবেন যে কী কী বলতে হবে। আমি খুব গতানুগতিক কথা বলবো না, কারণ ওগুলো আপনারা অনেক শুনে আসছেন, ওগুলো জানেন। আমি একটু রিয়েলিটি চেক দিতে চাই যে আপনাদের কাছে কতটুকু সময় আছে এবং সেই সময়টা আপনারা কীভাবে কাজে লাগাইতে হবেই হবে, না হলে কিন্তু ভালো করাটা সম্ভব হবে না। তো আমাদের প্রথমেই দেখতে হবে যে আমাদের কাছে কি অ্যাসেটসগুলো আছে যেগুলো আমরা কাজে লাগাতে পারবো এবং যেগুলো দিয়ে আমাদের রেজাল্টটা বের করে নিয়ে আসতে হবে। আমাদের একমাত্র যে অ্যাসেটটা এইচএসসি লাইফে আছে সেটা হচ্ছে আমাদের টাইম। তাহলে টাইম কয়দিন আছে? তাহলে আমরা হিসাব করে ফেলি ছোট। মোরলেস আমরা ২ বছরের মতন পাবো। তাহলে বেস্ট কেস সিনারিও যেটা, সেটা হচ্ছে আমরা 24 মান্থ পাবো। আমি ধরলাম যে আমাদের এখানে পরীক্ষা থাকবে, আমাদের ঈদের ছুটি থাকবে ২ বছরে, তারপরে আমাদের বিভিন্ন অসুস্থতা যাবে। এই সব কিছু করে ৬ মাস আপনি কিছুই করতে পারবেন না। তো ৬ মাস যদি আপনি কিছুই না করেন, তাহলে আপনার কাছে কত থাকে? ১৮ মান্থ থাকবে। ১৮ মান্থকে আরেকটু গ্র্যানুলার ভাবে দেখি। প্রত্যেক মান্থে মোরলেস ৪ উইক থাকে। তাহলে ১৮ মান্থে কয় উইক হয়? ১৮ ইন্টু ৪ সমান সমান 72 উইকস। আচ্ছা, চ্যাপ্টার কয়টা আছে আপনার কাছে? চ্যাপ্টার আছে কিন্তু টোটাল ২০টা চ্যাপ্টার। শুধুমাত্র ফিজিক্সের কথা বলতেছি। টোটাল 20 চ্যাপ্টার্স ইন ফিজিক্স, মোর অর লেস। আচ্ছা, তাহলে প্রতি উইকে বা একটা চ্যাপ্টারের জন্য আপনি কত সময় করে পাইতেছেন সেটার যদি একটা ছোট হিসাব করে ফেলি, আপনার কাছে সময় আছে ৭২ উইক এবং চ্যাপ্টার আছে কয়টা? ২০টা। তাহলে প্রত্যেকটা চ্যাপ্টারে আপনি দিতে পারবেন ৭২/২০, দ্যাট মিনস 3.6 উইকের মতন। আমরা যদি একটু কনজারভেটিভ অ্যাপ্রোচ ধরি, মানে যেই সময় আমার কাছে আছে তার থেকেও কম সময় ধরে নিই, তাহলে দেখেন আপনার কাছে কিন্তু ৩ উইকের মতন সময় থাকে এক একটা চ্যাপ্টার শেষ করার জন্য। এবং খেয়াল রাখবেন, এই ৩টা উইকে আপনি কিন্তু শুধু ফিজিক্স শেষ করবেন না, আপনার একই সাথে ম্যাথও শেষ করতে হবে, আপনার একই সাথে বায়োলজিও শেষ করতে হবে, কেমিস্ট্রিও শেষ করতে হবে, বাংলাও আছে, ইংলিশও আছে, আইসিটিও আছে, অনেকগুলো সাবজেক্ট কিন্তু। ঠিক আছে, তো অনেক চাপ, বাট আমরা একটু মনোযোগ দিই, ফোকাস করি ফিজিক্সের দিকে। তাহলে ফিজিক্সে কি দাঁড়ায়? প্রতি ৩ সপ্তাহে, মানে ২১ দিনে আপনাকে একটা করে চ্যাপ্টার শেষ করতে হবে।
যে কোনো জায়গায় আপনি যদি স্ট্যান্ডার্ডভাবে পড়েন, মানে যে কোনো কোচিংয়ে অথবা যে কোনো ভাইয়ের কাছে ক্লাসের ভিতরে যেখানেই পড়েন না কেন, সব জায়গায় আপনি দেখবেন যে ফিজিক্সের উইকে আপনি 3টা বা 4টার বেশি ক্লাস পাবেন না। 3টা বা 4টা ম্যাক্স, এর বেশি পাওয়ার কথা না আমাদের। তাহলে ওভারঅল আপনি ধরতে পারেন যে 3 উইকে 3টা করে যদি ক্লাস ধরি, আমি যদি বেস্ট কেস সিনারিও 4টা করেও ধরি, তাহলে টোটাল 12টা করে ক্লাস পাবেন আপনি প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য। 12টা ক্লাস, এই জিনিসটা শুনতে কিন্তু বেশ বড় লাগে, কিন্তু খেয়াল করেন এই 12টা ক্লাস কিন্তু কনজেস্টেড হয়ে আছে কিসের মধ্যে? 3টা সপ্তাহের মধ্যে। এই 3টা সপ্তাহে আপনার 12টা ক্লাস নতুন করে শিখতে হবে, শেখার পর হজম করতে হবে, হজম করার পর গিলতে হবে, গিলার পর মনেও রাখতে হবে, যাতে পরবর্তীতে সেটাকে ইউজ করা যায় পরীক্ষার খাতায়। তো বেশ কিন্তু একটা চ্যালেঞ্জিং বিষয়। এই চ্যালেঞ্জটাকে আমাদের আসলে একটু মনোযোগ দিয়ে গভীরভাবে কোনো ভুল পথে না গিয়ে অ্যাপ্রোচ করতে হবে। যদি এটা করতে না পারি, তাহলে কিন্তু শেষের উইকগুলোতে আমাদের জন্য অনেক সমস্যা হয়ে যাবে। ঠিক আছে? শেষের উইকগুলোতে আমাদের জন্য অনেক সমস্যা হয়ে যাবে। তাহলে দেখি আমাদের এই যে 3 উইক করে আছে, 3 উইকে আসলে আমাদের কি শেষ করতে হবে? আমাদের টার্গেটটা কি? হ্যাঁ? ফাইনালি আমাদের যে টার্গেটটা থাকে, আমি যদি ইঞ্জিনিয়ারিং এর কথা বাদ দেই আপাতত, বা অ্যাডমিশনের কথা বাদ দেই আপাতত, তাহলে আমাদের মেইন টার্গেটটা থাকবে এইচএসসি। আচ্ছা, এইচএসসির এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা দিয়ে আমরা কি করব? এইচএসসির রেজাল্টটা আপনাকে একটা কাজেই শুধুমাত্র সুবিধা দিবে, যদি আপনি বাংলাদেশে থাকতে চান, সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্টে। অ্যাডমিশন টেস্টে আপনি যখন ইঞ্জিনিয়ারিংয়ে যাবেন, তখন এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এদের মার্কের উপর বেস করে আপনি পরীক্ষায় বসতে পারবেন কি পারবেন না সেটা ডিসাইড করা হবে। তো যদি ইঞ্জিনিয়ারিংয়ে যান, তাহলে কিন্তু এইচএসসিতে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে বেশ ভালো একটা মার্ক থাকতে হবে। কিন্তু যদি আপনি মেডিকেলে যান, তাহলে এইচএসসিতে এ+ পাওয়াটাই এনাফ। এ+-এর বেশি কিন্তু আপনার দরকার নেই। তো যাদের একটু শুরু থেকে টার্গেটটা ফিক্স করা থাকে যে আমি এটার দিকে যাব, আমি এটার দিকে যাব, তাদের কিন্তু আরেকটু সহজ হয়ে যায় এইচএসসি লাইফটা। কারণ তারা সেই অনুসারে টার্গেট করে পড়াশোনাটা করতে পারে। যেমন কেউ যদি মেডিকেলে পড়ে, সে জানে যে তার এইচএসসির ভিতর কিন্তু খুব বেশি গভীর কোনো কনসেপ্টের দরকার নেই। জাস্ট একটা 80% মার্ক পাওয়ার জন্য যা লাগে সেটাই। এবং অ্যাডমিশনে তার অত বেশি কনসেপ্ট লাগবে না। বেশিরভাগই থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসবে, ম্যাথ যেগুলো আসবে সেগুলো এক লাইনের আসবে, মেডিকেলের কথা বলতেছি। তো সেক্ষেত্রে সে একটু কম চাপ দিতে পারবে ফিজিক্সে এবং বেশি চাপ দিতে পারবে কিসে? বায়োলজিতে। যে আবার ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চায়, তার জন্য কিন্তু বায়োলজিটা ম্যাটার করতেছে না। তখন সে বায়োলজিতে জাস্ট এ+ পাওয়ার জন্য যেটুকু পড়া লাগে সেটুকু পড়বে। কিন্তু ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোতে সে বস হওয়ার ট্রাই করবে। যত বেশি পারে, যত ধরনের বই পড়া সম্ভব, যত ধরনের কোয়েশ্চেন করা সম্ভব, সব করার চেষ্টা করবে। সো মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং, এই দুইটা অথবা ভার্সিটি যেটাই বলেন, এইগুলোতে যখন যাব তখন কিন্তু আমাদের অনেক বেশি সেগ্রিগেশন হয়ে যাবে। আমরা যেহেতু এখন শুরুর ফেজে আছি, আমরা এত কিছু নিয়ে ভাববো না। আমরা শুধুমাত্র এইচএসসির দিকে টার্গেট করি। আচ্ছা, এইচএসসিতে আমাদের কি জিনিস থাকে? এইচএসসিতে আমাদের থাকে একটা সিকিউ, আরেকটা থাকে এমসিকিউ। আচ্ছা, এমসিকিউ তো ওপেন এন্ডেড কোয়েশ্চেন। একটা কোয়েশ্চেন করবে, সেটাকে আমার ম্যাথ করতে হবে অথবা একটা থিওরিটিক্যাল ইনফরমেশন থাকবে, সেটার থেকে আমার অ্যান্সার করতে হবে। কিন্তু সিকিউ, সিকিউ জিনিসটা কিন্তু আবার 4 ভাগে ভাগ করা থাকে। আপনারা খুব ভালোভাবেই জানেন। এখানে একটা ক থাকে, এখানে একটা খ থাকে, এখানে একটা গ থাকে, এখানে একটা ঘ থাকে। খেয়াল করবেন, আপনার এই ক, খতে সব মিলায় মার্কস কিন্তু কত? 30%। এবং গ, ঘতে সব মিলায় মার্ক কিন্তু 70%। এবং এই 30% এবং 70% এই দুইটার প্রিপারেশনের প্রক্রিয়াটা কিন্তু কমপ্লিটলি আলাদা। কারণ দুইটাতে দুই ধরনের জিনিস জিজ্ঞেস করা হয়। এই 30%-এ থাকবে তথ্য নির্ভর জিনিসপত্র। আপনাকে একটা লাইন দিবে, লাইন দিয়ে বলবে ব্যাখ্যা করো। একটা টার্ম বলবে, টার্ম দিয়ে বলবো যে এটাকে ডিফাইন করো, ডেফিনেশনটা দাও, সংজ্ঞাটা দাও। কিন্তু 70% যেটা, এটাতে একটা অঙ্ক দিবে, বিভিন্ন ডেটা দিয়ে বলবে এই অঙ্কটার রেজাল্টটা কি বের করো। ঘতে কি বলবে? ঘতে একটা সিনারিও দিবে, আপনার অঙ্ক করে সেটা সম্পর্কে একটা ডিসিশন মেক করতে হবে। এবং এই দুই ভাইয়েরই মানে 30% 70% সেটার অল্প অল্প নিয়ে সবকিছু মিলাই তৈরি হবে আমাদের এমসিকিউ। এমসিকিউতে দেখবেন 20% বলতেছি, মানে আমাদের 25টা কোয়েশ্চেন, তো 25টার মধ্যে 10টা থেকে 15টা এগুলো থাকবে ম্যাথমেটিক্যাল এবং বাকিগুলো থাকবে থিওরি। এবং এই জিনিসটা কিন্তু পাল্টেও যাইতে পারে। এমন কোনো রুল নাই যে এতগুলো ম্যাথ দিতে হবে, এতগুলো থিওরি দিতে হবে। ম্যাথও অর্ধেক থাকতে পারে, ফিজিক্সও, থিওরিও অর্ধেক থাকতে পারে, অথবা বেশি কমও হয়ে যেতে পারে। তো আমরা এই যে 3টা ভাগ করলাম এখন, একটা হচ্ছে সিকিউর জন্য থিওরিটিক্যাল, একটা হচ্ছে সিকিউর জন্য ম্যাথমেটিক্যাল, এবং আরেকটা হচ্ছে এমসিকিউ। এই 3টার প্রিপারেশন আমাদেরকে 3টা লেভেলে নিতে হবে। তো এই 3টা লেভেল কি সেটা আমরা একটু জানার চেষ্টা করি। একটু খেয়াল করেন, আমি মার্ক করতেছি। এটা হবে আপনার লেভেল 1, এটা হবে আপনার লেভেল 2, এবং এটা হবে আপনার লেভেল 3। সো লেভেল 1-এর ভিতর আমরা কি করব সেটা নিয়ে একটু ডিসকাস করি। তাহলে লেভেল 1 এটা হচ্ছে আমার ওই যে 50 এর যে সিকিউ আসে, সেই 50-এর 70%। এই 70%-এর জন্য আমাদের প্রথমেই পড়তে হবে ক্লাস লেকচার। আপনি যেখানেই ক্লাস লেকচার করেন না কেন, সেই ক্লাস লেকচারের মেইন ফোকাসটাই দেখবেন যে এটার দিকে থাকবে, যে কিভাবে তোমাকে ম্যাথ শেখানো যায়, কিভাবে তোমাকে দিয়ে আরো বেশি বেশি সৃজনশীলের অঙ্কগুলো করায় নেওয়া যায়, কিভাবে অঙ্ক আসলে যাতে তুমি কোনোভাবে মিস না করো, কনসেপ্টগুলো যাতে ধরতে পারো। এই জিনিসটা আমাদের মেইন টার্গেট থাকবে এই 70%-এর ভিতরে, ক্লাস লেকচারের ভিতরে। তাহলে ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে আমাদের ক্লাস লেকচার দেখে ফেলা।
আমরা একটা রুটিন করে দিব তোমাদেরকে। সেই রুটিন অনুসারে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ইউটিউব এখানে কিন্তু রুটিন ওয়াইজ একদম সময় মাফিক আমাদের লেকচারগুলো আপলোড হয়ে যাবে। সেই লেকচারের ভিতরে আমরা চেষ্টা করব যতগুলো সম্ভব করে ফেলা। যেমন আমি অলরেডি ভেক্টরেরটা প্ল্যান করছি, সেখানে মোরলেস আমি তোমাদেরকে 50টার মতন অঙ্ক করাবো। সেই অঙ্কগুলো করলে আমরা ধরতে পারবো যে আমাদের কনসেপ্টগুলো সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, মানে ওই 70%-এর জন্য যতটুকু নলেজ তোমার দরকার সেই নলেজটুকু তুমি এখান থেকেই পাবা। এর থেকে বেশি তোমার দূরে যাওয়া লাগবে না। এখন এই নলেজটা তো আমি পাইলাম, এই নলেজটাকে সলিডিফাই করার জন্য আমার কি করতে হবে? আমি এই যে 50টা অঙ্ক তোমাকে করাইলাম, এই 50টা অঙ্ক তো সিকিউ টাইপের কোয়েশ্চেন না, এগুলো হচ্ছে বইয়ের ভিতরে ওই যে 1 নাম্বার 2 নাম্বার উদাহরণ 1 উদাহরণ 2 এরকম কোয়েশ্চেন থাকে, ওই ধরনের একটা কনসেপ্ট পড়ালাম, সেই কনসেপ্টের রিলেটেড অঙ্ক করলাম। তাহলে ওই রিলেটেড অঙ্কগুলাই আমি যাতে আবার পারি সেই জন্য একই ধরনের অঙ্ক আমাকে প্র্যাকটিস করতে হবে। তো একই ধরনের এই প্র্যাকটিস প্রবলেম এইগুলো আমাকে কি করতে হবে? সলভ করতে হবে। তাহলে আমরা একটু সোর্সগুলো একটু জেনে নিই যে কোন সোর্স থেকে আমরা কি পড়বো। ক্লাস লেকচারের জন্য তো অবশ্যই আমরা স্লাইডগুলো দিয়ে দিব, এই ক্লাসটা স্লাইডে তোমরা পেয়ে যাবা আমাদের ফেসবুক গ্রুপে। আর প্র্যাকটিস প্রবলেমের জন্য আমাদের অবশ্যই কি করতে হবে? একটা বই ফলো করতে হবে। তো এটার জন্য আমরা ফলো করব গাণিতিক পদার্থবিজ্ঞান। গাণিতিক পদার্থবিজ্ঞান একটা বই আছে যেটার ভিতরে সব ধরনের বইয়ের যেই ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেনগুলো সেই কোয়েশ্চেনগুলোকে একসাথে তোমাদের জন্য লিপিবদ্ধ করে দিয়েছে। তো আমরা এই গাণিতিক পদার্থবিজ্ঞান বইটা থেকে প্র্যাকটিস প্রবলেমগুলো সলভ করব। আমি পার্সোনালি অক্ষরপত্রের যে গাণিতিক পদার্থবিজ্ঞান আছে সেটা ফলো করতাম, কারণ এটার ভিতরে সুন্দরভাবে গোছায় সবকিছু দেওয়া আছে। ঠিক আছে, তো আপনারা এই গাণিতিক পদার্থবিজ্ঞান অক্ষরপত্রের এটা একটু কালেক্ট করে নেবেন, এটার থেকে কিন্তু আমরা প্র্যাকটিস প্রবলেমগুলো সলভ করে নিব। আচ্ছা, তাহলে আমরা এখন কনসেপ্টগুলো সব জানি স্লাইড থেকে, এবং সেই কনসেপচুয়াল যে অঙ্কগুলো আমরা ক্লাসে করছি সেগুলোকে আবার প্র্যাকটিস করে নিছি প্র্যাকটিস প্রবলেমগুলো সলভ করার মাধ্যমে। কোনখান থেকে? গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে। এরপরে আমরা কি করব? এরপরে আমরা একটা সিকিউ ক্লাস করব। সিকিউ ক্লাসটা আমরা আমাদের এই ক্লাসের মধ্যে প্রোভাইড করব, মানে যখন আমাদের লেকচারটা শেষ হয়ে যাবে 50টার মতন কোয়েশ্চেন আমরা ডেলিভার করে ফেলবো, তারপরে আমরা সিকিউ এবং এমসিকিউ স্টার্ট করব। এই সিকিউ ক্লাসের ভিতরে আমরা কি করব? যেই টাইপের সিকিউগুলো ইউজুয়ালি আসে, যেগুলো আমার কাছে একটু কঠিন মনে হয়েছে সেগুলো আমি ধরে ধরে করায় ফেলবো। বাট আমি কি সবগুলো করাইতে পারবো? কি মনে হয়? সম্ভব না কিন্তু, রাইট? 50, 60টা 70টার মতন সিকিউ থাকে, এতগুলো কি করানো সম্ভব? সম্ভব না কিন্তু। তাহলে আমি একই টাইপের যেগুলো আমি দেখতে পাবো, যেগুলো আমার মনে হবে একটু কঠিন, একটু আলাদা আসছে, এগুলো করা সম্ভব না, নিজে নিজে হয়তো পারবে না, একটু কঠিন হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে, সেগুলো আমি করাই দিব। কিন্তু বাকি যে প্রবলেমগুলো সেগুলো কি? সেগুলো হচ্ছে আমাদের আবার প্র্যাকটিস প্রবলেম। তো সিকিউ এটা আমরা কোথা থেকে পড়বো? এটা আমরা পড়বো স্লাইড থেকে। আর এটার সিকিউ প্র্যাকটিস এটা আমরা করবো কোনখান থেকে? টেস্ট পেপার থেকে। এখন টেস্ট পেপার অনেকগুলোই সোর্স আছে, তোমরা অনেকগুলোই জানো। পাঞ্জেরি আছে, লেকচার আছে, আবার উদ্ভাসের একটা কিন্তু টেস্ট পেপার মতন বের হয়। তা তোমরা চাইলে সেটাও কিন্তু কি করতে পারো? কালেক্ট করে নিতে পারো, সেটাও বেশ ভালো একটা বইয়ের মতন হয়। ওইটা দিয়েও পড়ানো যায় সুন্দর করে। তো সিকিউ আমরা প্র্যাকটিস করলাম টেস্ট পেপার থেকে, শুধুমাত্র গ এবং ঘগুলা। তার মানে আমাদের এই 70%-এর যেই প্রিপারেশনটা সেটা কিন্তু কমপ্লিট। 70%-এর জন্য আমাদের আর কোনো জায়গায় দৌড়াইতে হবে না। আচ্ছা, 70% হইলো। 70%-এর পরে আমাদের কি থাকে? আমাদের লেভেল 2 প্লাস লেভেল 3। আচ্ছা, লেভেল 2 আর লেভেল 3-তে কি ছিল একটু মনে করে আসি। লেভেল 2 এবং লেভেল 3 এই দুইটাতেই ছিল আমাদের ক খ, মানে তথ্য নির্ভর জিনিসগুলা, এবং এমসিকিউ। এগুলো বেশিরভাগই কি হয়? তথ্য নির্ভর জিনিসপত্র হয়। এই যে তথ্য নির্ভর জিনিসগুলো, এগুলো আমরা কোনখান থেকে পড়বো? এইখানেই আসবে তোমার বই রিডিং। তাহলে এই যে বই রিডিং আমি পড়বো, কোন বইটা পড়বো? কোন বইটা পড়বো? পার্সোনালি আমার কাছে আসলে ওইরকম প্রেফারেন্স নাই কোনো, যে এই বইটা সবচেয়ে ভালো, এই বইটা সবচেয়ে খারাপ। কারণ আমার যেটা হয়েছিল, আমি যখন এইচএসসিতে লাইব্রেরিতে গেছিলাম কেনার জন্য শুরুতে, তখন তো বইটার নাম জানতাম না। তো লাইব্রেরিতে যাই বলছি যে বইগুলো দেখান, একটা বই বের করতে লাল আর একটা বই বের করছে সবুজ। তা আমি কালার দেখে গেছিলাম যে একটা লাল হয় আর একটা সবুজ হয়, একটা হচ্ছে তপন আর একটা হচ্ছে ইসাক। তো ফার্স্ট পেপারেরটা ওনার কাছে শাহজাহান তপনের ছিল, আমি তপনেরটা কিনে নিয়ে আসছি। সেকেন্ড পেপারটা ইসাকের ছিল, আমি ইসাকেরটা কিনে নিয়ে আসছি। ফার্স্ট পেপার আমি শুধু তপনই পড়ছি, সেকেন্ড পেপার আমি শুধু ইসাকই পড়ছি। ইসাকটা একটু কঠিন, টেক্সটগুলো একটু কঠিন করে লেখা, তো সে কারণে তপনটা অনেকে প্রেফার করে শুরুর দিকে পড়ার জন্য। তবে রিসেন্টলি আমি যেটা খেয়াল করছি যে গোলাম হোসেন প্রামাণিক স্যারের যে বইটা, ওইটার ভিতর কিন্তু বেশ সুন্দরভাবে টপিকগুলা গোছানো আছে, এবং বেশ ভালোভাবে কিন্তু লিখেও দেওয়া আছে বাংলায়, সুন্দর করে উদাহরণ দিয়ে। তো চাইলে তপন স্যার অথবা গোলাম হোসেন প্রামাণিক অথবা ইসাক স্যার যে কোনো একটা বই ফলো করতে পারো, কোনোটাতে কোনো অসুবিধা নেই। জাস্ট আমি একটু বলে দিতেছি, তোমরা যদি
থার্ড লাইনে মেডিকেলের দিকে যাওয়া ঠিক করে থাকো, তাহলে তপনটা চুজ করো। আর যদি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যেতে চাও, তাহলে ইসাক এবং গোলাম হোসেন প্রামাণিক এই দুইটাই সাথে রাখো। গোলাম হোসেন প্রামাণিক তুমি মেইনলি পড়বা, আর ইসাক থেকে তুমি ইনফরমেশন কালেক্ট করবা। এই যে এখানে 2 আর 3 আমরা বললাম বই রিডিং এর আমার মেইন টার্গেট থাকবে ইনফরমেশন কালেকশন। ঠিক আছে, ইনফরমেশন কালেকশন এইটা হবে আমার মেইন টার্গেট। তোমাকে কোনো ডেরিভেশন মুখস্থ করতে হবে না, তোমাকে শুধু সংজ্ঞাগুলা মার্ক করতে হবে, সংজ্ঞাগুলো মুখস্থ করতে হবে। কিছু ইম্পর্টেন্ট লাইন দেখবা যে এটার কারণে এটা হচ্ছে, ওইটার কারণে ওইটা হচ্ছে। যেমন তোমাদের 10 নম্বর চ্যাপ্টারের ভিতরে একটা জিনিস দেখতে পাবা, সেখানে বলবে যে শীতকালে কাপড় দ্রুত শুকায় নাকি গরমকালে কাপড় দ্রুত শুকায়, অথবা সমুদ্রের কাছে কাপড় দ্রুত শুকাবে মানে চট্টগ্রামে কাপড় দ্রুত শুকায় নাকি ঢাকায় গেলে কাপড় দ্রুত শুকায়। তো এই কারণগুলো ব্যাখ্যা করাটা একটু শিখতে হবে, এগুলো লেখা থাকবে বিভিন্ন বইতে, সেই বইগুলো থেকে একটু পড়ে নিতে হবে আমাদের। তাহলে আমরা যে কোনো বই পড়ি না কেন কোনো কিছু যায় আসে না, বাট বইয়ের আগাগোড়া আমরা কি করব, পড়তে পড়তে বাছাই করে একদম ইনফরমেশনগুলো কালেক্ট করে নিয়ে আসবো যে এই ইনফরমেশনগুলো আমার পরীক্ষায় আসতে পারে, এই ইনফরমেশনটা আমার মনে হয় যে পড়ে রাখা দরকার, এই ধরনের ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করব। আমার মনে হয় আমি এখানে সিকোয়েন্সটা একটু ভুল লিখছি, তাহলে সিকোয়েন্সটা একটু ঠিক করে ফেলি। ওকে, সো এবার ঠিক আছে, আমাদের স্টেপটার নাম হচ্ছে আমরা ইনফরমেশন কালেক্ট করা শুরু করছি এবং এটা করতেছি কোনখান থেকে, বই রিডিং করে। বইয়ের জন্য আমরা কি কি নাম সাজেস্ট করলাম, আমাদের কাছে 2টা অপশন আছে। একটা হচ্ছে আমরা যদি মেডিকেলের দিকে যাই তাহলে আমরা তপন স্যার পড়বো। পরবর্তীতে আপনি যখন মেডিকেলের কোচিং করবেন তখন দেখবেন যে সবগুলো বই থেকে কালেক্ট করে ইনফরমেশনগুলো আপনাকে আলাদা করে দেওয়া হবে, ওখান থেকে পড়ে নেবেন তাইলেই হবে। বাট এইচএসসির জন্য একটা বই পড়লে না, ফের বেশি লাগবে না। আর যদি আপনি ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যান, ইঞ্জিনিয়ারিং, তাহলে 2টা বই একটু সাথে রাখতে হবে, একটা হচ্ছে গোলাম হোসেন প্রামাণিক আর একটা হচ্ছে ইসহাক, আমির ইসহাক স্যারের বই, আর একটা হচ্ছে প্রামাণিক স্যার, গোলাম হোসেন প্রামাণিক। সেলু স্যারেরটাও রাখতে পারেন, ব্যাপার না, বাট এই 2টা রাখলে আমার মনে হয় এনাফ, এর থেকে বেশি আপনার প্রয়োজন হবে না। এবং অঙ্ক নিয়ে কোনো টেনশন নিয়েন না যে আমি হয়তো অঙ্ক মিস করতেছি, অঙ্ক কিন্তু আপনি এখানের ভিতর সবগুলা করতেছেনই, তো এইটার অঙ্ক নিয়ে কোনো সমস্যা নেই। আমি জাস্ট থিওরিটিক্যাল ইনফোর কথা বলতেছি, থিওরিটিক্যাল ইনফো একটা বই পড়লে এনাফ, এর থেকে বেশি আপনি অনেক খুব বেশি যে মিস করে ফেলবেন এরকম না, 1-2টা জিনিস মিস করবেন তাতে কিছু যায় আসে না, অসুবিধা নেই, একটা বই ফুললি পড়েন তাইলেই হবে। ওকে, তাহলে ইনফরমেশন গ্যাদারিং এর জন্য আমরা কি বললাম, বই রিডিং করলাম। 2 নাম্বার আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে টেস্ট পেপারের ক খ। টেস্ট পেপার এর ক খ প্রিভিয়াস ইয়ারে আমার যে ক অ্যান্ড খ গুলো আসছে সেটা আমি এই ফেজের ভিতরে পড়বো। ঠিক আছে, এই ফেজের ভিতর পড়বো। তো আমরা যখন ক্লাসের ভিতর পড়াবো তখন হচ্ছে ক গুলো আমি হয়তো একদম হুবহু তোমাকে লিখে দিব না যে এইটাকে এমনে এমনে এমনেই লিখতে হবে, আর আমি মেনশন করব যে এইটার কটা ইম্পর্টেন্ট প্রিভিয়াসে পরীক্ষায় আসছে। খগুলো আমি তোমাকে দেখাই দিব। খগুলো যখন আমরা ক্লাসের থিওরিগুলো পড়বো, থিওরিগুলো পড়ার পরে থিওরির শেষের দিকে আমরা আজকের ক্লাসে যে থিওরিগুলো পড়লাম সেগুলো রিলেটেড যে খগুলা প্রিভিয়াস ইয়ারে আসছে আমি ওগুলো লিস্ট করে সবগুলো দেখাই দেবো। মোটামুটি ধরতে পারো যে একটা চ্যাপ্টার শেষ হলে তুমি 25 থেকে 30টার মতন এরকম খ কোয়েশ্চেন ক্লাসের মধ্যেই পেয়ে যাবা। সেগুলোকে আবার একটু রিডিং করতে হবে, বইটা যখন পড়বা তখন আবার পড়বা, এরকম করে আস্তে আস্তে কি হবে জিনিসটা ঝালাই হবে। ঠিক আছে, তাহলে যেটা বললাম যে আমাদের কি করতে হবে, বই রিডিং পড়তে হবে এবং টেস্ট পেপারের ক খ পড়তে হবে। বাকি থাকে কোনটা, বাকি থাকে হচ্ছে আমাদের এমসিকিউ। এই প্র্যাকটিসটা আমাদের এখন শুরু করতে হবে সব কিছু করা শেষে। এমসিকিউ প্র্যাকটিস, এমসিকিউ প্র্যাকটিসের জন্য আমাদের সবচেয়ে ভালো যে সোর্সটা সেটা হচ্ছে বইয়ের পেছনে আমাদের তপন স্যার হোক, ইসাক স্যার হোক, প্রামাণিক স্যার হোক, সবগুলো বইয়ের চ্যাপ্টারের শেষে কিন্তু অনেকগুলো এমসিকিউ দেওয়া থাকে, 100-150 দেওয়া থাকে। 100-150 করার দরকার নেই ভাই, তুমি প্রথম 50টা করো, 60টা করো, এর থেকে বেশি করার দরকার নেই। তাহলে 2টা সোর্স বলে দিতেছি, একটা হচ্ছে বইয়ের এমসিকিউ। 50-60টা বলতেছি এই কারণে, তুমি যখন 50-60টা করবা, করার পর দেখবে যে তোমার আরো করার ইচ্ছা আসলে নিজে থেকেই জাগবে। কিন্তু যদি তুমি শুরুই না করো 100টা দেখে, তাহলে কিন্তু জীবনে শেষ হবে না, স্টার্টই করা হবে না, শেষ তো দূরের কথা। অ্যাটলিস্ট 50, এখানে আমি একটা মার্ক করে দিলাম, অ্যাটলিস্ট ফার্স্ট 50, এর কম যাতে কখনোই না হয়। প্লাস প্রিভিয়াস ইয়ারে যেই এমসিকিউগুলো আসছে সেই এমসিকিউ কোয়েশ্চেনগুলো একটু সলভ করে ফেলতে হবে। ঠিক আছে, বিভিন্ন টেস্ট পেপারে দেখবে এগুলো কিন্তু আলাদা করে দেওয়া থাকে। তুমি যখন টেস্ট পেপারটা কিনবা তখনই একটু খেয়াল করে নিবা যে এখানে আলাদা করে এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে কিনা। যদি গাইডে ইয়াতে দেওয়া না থাকে, টেস্ট পেপারে দেওয়া না থাকে, তাহলে অ্যাটলিস্ট গাইডের ভিতর কিন্তু দেওয়া থাকবে। তো একটা বই তোমার কাছে থাকতে হবে যেখানে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ গুলো আলাদা করে রাখা আছে। ঠিক আছে, এটা আমাদের টার্গেট থাকবে একটা। সো এখানে যেটা বললাম যে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ এগুলো আমরা পড়বো কোনখান থেকে, টেস্ট পেপার অথবা গাইড থেকে।
এবং প্রত্যেকটা যে লাইন আমি এখানে উপর থেকে লিখলাম এই সবগুলো কিন্তু একটা সিকোয়েন্সে যাবে। তুমি ক্লাস করবা, ক্লাসের যে স্লাইড সেটা বুঝবা, বোঝার পরে গাণিতিক পদার্থবিজ্ঞান থেকে ওই রিলেটেড যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে ফেলবা। এরপরে সিকিউর ক্লাস করবা, সিকিউর ক্লাসটার অঙ্কগুলো কি করবা, স্লাইড থেকে সবগুলো শিখে ফেলবা। শিখে ফেলার পরে তুমি সিকিউর প্র্যাকটিস করবা টেস্ট পেপার থেকে, যতগুলো সম্ভব তোমার পক্ষে, 15-20টা যতগুলাই হোক। যত বেশি করবা তত তোমার লাভ, যত কম করবা তত তোমার লস। তো তোমার সময় যতটুকু করা সম্ভব, সময় কিন্তু কত উইক, 3 উইক, তাহলে তোমার স্পিড অনুসারে যতগুলো করা সম্ভব তুমি করে ফেলবা। আমার রেকমেন্ডেশন থাকবে অ্যাটলিস্ট 15, সবচেয়ে কম 15। ক্লাসে দেখবা যে 10টার মতন হবে, আরও 15টা তুমি নিজে করবা, তাহলে সব মিলিয়ে 25টার মতন হবে, হুইচ ইজ গুড এনাফ। এর থেকে বেশি খুব একটা লাগে না। বাট যদি এর থেকে বেশি করতে থাকো, তুমি দেখবা যে তোমার কনফিডেন্সের লেয়ারটা বাড়তে 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 এভারেস্টের সমান হয়ে যাবে। এই কনফিডেন্স বাড়ানোটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা যাই হোক, তাহলে সিকিউ প্র্যাকটিস করলাম, আমাদের 70%-এর প্রিপারেশন ডান। আমরা মোটামুটি 70% মার্ক এখন পারি। বাকি যেই মার্কগুলো সেগুলো হচ্ছে ইনফরমেশন বেসড, এমসিকিউ এবং কি আমাদের ক অ্যান্ড খ। সেগুলোর জন্য আমার বই পড়ে ইনফরমেশন কালেক্ট করতে হবে। এখন কিন্তু আমার বই পড়াটা অনেক বেশি লেন্দি একটা প্রসেস হবে না, আমি কালেক্ট করে করে শুধু ক খ এর জন্য যে জিনিসগুলো লাগে সেগুলো পড়বো। কারণ বাকি জিনিসগুলো কিন্তু আমি অলরেডি কভার করে ফেলছি ক্লাস টেস্টের ভিতরে, ওখানে কিন্তু সুন্দরভাবেই বুঝিয়ে দেওয়া হবে সব কিছু, ওইটা নিয়ে আমাদের টেনশন নিতে হবে না, ওইটার কাজ আমাদের উপরে। বাট বই রিডিংটা একটু নিজ দায়িত্বে করতে হবে। টেস্ট পেপারের মধ্যে ক এবং খ আছে, কগুলো মুখস্থ করতে হবে, আমরা নামগুলো বলে দিব যে এখানে এই ডেফিনেশনটা লাগবে, এই ডেফিনেশনটা লাগবে। খগুলো আমি কিছু দেখাই দিব যেগুলো পরীক্ষায় আসছে। স্টিল আমাদের বই পড়তে হবে যাতে আমরা আরও বেশি খ এখান থেকে শিখে নিতে পারি। এমসিকিউর ভিতরে দুইটা জিনিসই থাকে, একটা হচ্ছে আমাদের থিওরি বেসড আর আরেকটা কি ম্যাথমেটিক্যাল বেসড। তো দুইটার জন্যই আমাদের কি করতে হবে, একটু প্র্যাকটিস থাকতে হবে এবং কি ধরনের কোয়েশ্চেন আসে সেটা সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। ইনফরমেশন আমি অলরেডি কালেক্ট করে ফেলছি আগের স্টেপে। তো আমার মেইন কাজ হবে বইয়ের পেছনের যে এমসিকিউগুলো আছে সেগুলো পড়ে ফেলা এবং প্রিভিয়াস ইয়ারে যে এমসিকিউগুলো আছে সেগুলো শিখে ফেলা। এইভাবে চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমাদের আস্তে আস্তে কিন্তু 3 উইকে একটা করে শেষ করতে হবে। জানি এই জিনিসটা অনেক হার্ড মনে হচ্ছে, বাট জাস্ট সবসময় মনে রাখবা যে তুমি যদি শুরু করে ফেলো, এক সময় না এক সময় কিন্তু জিনিসটা শেষ হবে। তাই আল্লাহর নাম নিয়ে জাস্ট শুরু করে দিবা, ক্লাস অনুসারে আগাইতে থাকবা, দেখবা যে ধীরে ধীরে সবই শেষ হয়ে যাবে। তোমরা এখন যে চিন্তা করতেছো আমরাও একসময় সেই চিন্তা করছিলাম, কিন্তু ওই ফেজটা কিন্তু পার হয়ে আসি, রাইট? কারণ আমরা আমাদের যেই মানুষজন এরকম ইনফরমেশন দিত আমাদেরকে যে এভাবে এভাবে পড়বা, আমরা সেগুলো ফলো করতাম ব্লাইন্ডলি, এবং দেখা যেত একসময় আমরা সেই ফলগুলো কিন্তু পাইছি, যে না যা বলছে কিন্তু ঠিকঠাকই আছে, এবার ফলো করার পর কিন্তু ফলাফল পাইতেছি। তো তুমি হচ্ছে এই ফলাফলগুলা, মানে এখানে যে একটা গাইডলাইন দিলাম, তুমি এভাবে একটু পড়ার চেষ্টা করবা, পড়ার পরে নিজেকে একটু টেস্ট করবা যে আমি আসলে পারতেছি কিনা। এই টেস্ট করার জায়গাটা কোথায়? টেস্ট করার জায়গাটা হচ্ছে তুমি বিভিন্ন কলেজে পড়তেছো, সেই কলেজের পরীক্ষা হবে, সেই পরীক্ষাগুলোতে তুমি মার্ক পাচ্ছ কিনা দেখবা। তুমি বাসায় টেস্ট পেপারগুলো সলভ করতে যাবা, সলভ করতে গিয়ে দেখবা যে তুমি কি অনেক বেশি আটকে যেতেছো, নাকি মোটামুটি ধরতে পারতেছো কোয়েশ্চেনগুলো, নাকি একদম ভালোভাবে সবকিছু পেরে যেতেছো। যখন তুমি কোয়েশ্চেন পারা শুরু করবা, যখন তুমি পরীক্ষার বা কলেজের পরীক্ষাগুলোতে ভালো করবা, যখন তুমি কোচিংয়ের পরীক্ষাগুলোতে ভালো করবা, তখন তুমি বুঝতে পারবা যে তোমার প্রিপারেশন ঠিক লেভেলে আগাচ্ছে। আর যদি যতই তুমি ভালো পড়ো কিন্তু তুমি পরীক্ষায় ভালো করতে পারতেছো না, ওই পড়া দিয়ে কিন্তু তোমার কোনো লাভ হবে না। হ্যাঁ, তুমি অনেক জ্ঞানী হইতেছো, কিন্তু সেই জ্ঞানকে কিন্তু কেউ মূল্যায়ন করবে না। তোমাকে জ্ঞানী হইতে হবে, সাথে সাথে মানুষকে বুঝাইতেও হবে যে আমি অনেক কিছু পারি। ঠিক আছে? সো অনেক বড় বড় কথা বললাম ছোট মুখে। যাই হোক, তাহলে সব মিলে যদি একটু সামারি করি, আমাদের কি কি আছে। আমাদের টাইম আছে প্রতি 3 উইকে একটা করে চ্যাপ্টার শেষ করতে হবে। সেটার ভিতর 3টা ভাগ আছে। 70%-এর একটা ভাগ সেখানে শুধু ম্যাথ, 30%-এর একটা ভাগ যেখানে ক এবং খ আসবে, আর বাকি 25টা এমসিকিউ আসবে। সেগুলো কিভাবে পড়তে হবে আমরা একটা সামারি করলাম। কি কি বই পড়তে হবে সেটা আমরা ঠিক করলাম, এবং সাথে কি কি সাপ্লিমেন্টারি বই যেমন গাণিতিক পদার্থবিজ্ঞান এবং গাইড অথবা টেস্ট পেপার, এগুলোও আমরা একটু লিস্ট করে নিলাম। তো দেখা হবে পরবর্তীতে ক্লাস লেকচারে, নেক্সট প্রফেসরের ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে। খোদা হাফেজ।